জলবায়ু পরিবর্তনে হুমকিতে মানব সভ্যতা কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে রক্ষায় বিলাসী জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ। রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার বললেন মির্জা ফখরুল। গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্রে লিপ্ত হাসিনার দোসররা, অভিযোগ রিজভীর। এবং সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, জানালো সেনা সদর। বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সভ্যতার ধ্বংসের জন্য মানুষই দায়ী। আজ আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি কার্যকরে তরুণ ও যুবশক্তির প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে, তাই শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়ায় গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্থিমিত রয়েছে। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে তিনি এসব কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনও গুরুত্বপূর্ণ স্থানে ষড়যন্ত্রে লিপ্ত। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। ঠাকুরগাঁয়ের কালীবাড়ি নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। আমাদের চিন্তাতে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে বিএনপির কোনো চিন্তা নেই উল্লেখ করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে রাজধানীর বনানীতে চক্ষু সেবা ক্যাম্পাসের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছে, তাদেরকে না সরালে দেশের অস্থিরতা কমানো সম্ভব না বলে জানান তিনি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই
ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এইগুলো আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে, বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনও আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আওয়ামী সিন্ডিকেট দায়ী উল্লেখ করে রিজভী বলেন, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীর সদস্যদের একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকাল 10টায় যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া কোর অফ সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর। সেনানিবাসে বনানী রেল ক্রসিং সংলগ্ন স্টাফ রোডের মেসে এই সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এই কথা বলেন। তিনি জানান, সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়োজিত রয়েছে। মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দিষ্ট আদেশ রয়েছে। কর্নেল ইন্তেখাব আরও বলেন, এ পর্যন্ত ৬,০০০-এর বেশি অস্ত্র, ২ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ২৫০০ ব্যক্তিকে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানে গণভোটের বিধান বহাল করতে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছেন। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল বক্তব্য তুলে ধরেন। পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে। হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো ১২ বিচারপতির বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে বিচার কার্যে অংশগ্রহণের জন্য বেঞ্চ প্রদান করতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন এক আইনজীবী। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন এই আবেদন করেন। দেখেছি যে স্কাইপি কেলেঙ্কারি এবং কোর্টার জাজমেন্টের ব্যাপারে দেখলাম যে কিছু কিছু জাজমেন্ট বিদেশ থেকে আসতেছে, এখানে মাননীয় বিচারপতিদেরকে দিয়ে সেটা পাঠ করানো হচ্ছে। আবার দেখলাম যে কোর্টার জাজমেন্টের ক্ষেত্রেও দেখলাম যে এটা হয়তো দেখা যায় একটা গুলিস্তান রাজনৈতিক দলের কার্যালয় থেকে আসছে, আমাদের মাননীয় বিচারপতিদেরকে জোর করে সেটা পাঠ করানো হচ্ছে এবং তাদের শপথ ভঙ্গ করানো হচ্ছে। তো এখন যেহেতু এখন একটা মানবিক সরকার আছে, এই সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই যা সম্মানিত মাননীয় বিচারপতি আছেন 12 জন, এনাদের ব্যাপারে আসলে ওনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন। যদি ওনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটাও জানান, অথবা তাদেরকে বেঞ্চ দেওয়া হোক। এইটাই ছিল আমরা আজকের লিগ্যাল নোটিশের মূল প্রতিপাদ্য। নদী দূষণ রোধে পর্যায়ক্রমে কার্যকর সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। নদীর চর ও তীরবর্তী অংশে ওয়াকওয়ে ও ইকো পার্ক গড়ে তোলা হবে বলেও জানান তিনি। দুপুরে বিআইডব্লিউটি এর ড্যামরা ঘাট শুল্ক আদায় কেন্দ্র সংলগ্ন চনপাড়া ড্যামরা নারায়ণগঞ্জ ইকো পার্ক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নদীগুলো বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতির একটি বিরাট অংশ, তাই নদীগুলোর প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে শীতলক্ষ্যা নদীর তলদেশে বর্জ্য অপসারণের লক্ষ্যে ড্রেজিং কার্যক্রম সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে 4 জন হয়েছে। এই ঘটনায় সিএনজি চালক সহ আরও 3 জন আহত হয়েছেন। দুপুর 12:30টায় এই দুর্ঘটনা ঘটে। নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলেই মারা যান তায়েবা ও তাজিন মিয়া। সিএনজি ও চালক সহ আহতদের স্থানীয়রা প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার সময় পথে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। বাকিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বরগুনার তালতলীতে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির আয়োজনে সদরস্থ রোডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক AZM সালেহ ফারুক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের দক্ষিণাঞ্চলের জুহাই শহরে গুয়াংডংয়ে শরীরচর্চার সময় বেপরোয়া গাড়ির চাপায় অন্তত 35 জন নিহত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 43 জন। স্থানীয় সময় সোমবার রাতে তাদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার এই ঘটনা ঘটে। মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, রাত 8টার দিকে জুহাইয়ের স্পোর্টস সেন্টারে শরীরচর্চারত নাগরিকদের উপর গাড়িটি উঠে গেলে 40 জনেরও বেশি আহত হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, গাড়িটি চালাচ্ছিলেন 62 বছর বয়সী এক গাড়ি চালক। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন তিনি, তবে পুলিশ তাকে ধরে ফেলে। এবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 63 জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া গাজার পশ্চিম দের আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও 6 জন নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে 43,665 জনে পৌঁছেছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত 24 ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও 44 জন নিহত এবং 88 জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে 3,287 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় 3 সপ্তাহ ধরে বাড়ছে আলু পেঁয়াজের দাম। এর মধ্যে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও আলুর দাম বাড়ছে ধীর গতিতে। গত সপ্তাহে প্রতি কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল 10 থেকে 20 টাকা। তার আগের সপ্তাহেও একই পেঁয়াজের একই রকম দাম বেড়েছিল। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। এদিকে গত সপ্তাহে লাল ও সাদা আলুর দাম বেড়েছিল প্রতি কেজিতে 5 টাকা করে। অপরদিকে বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমেছে, বেড়েছেও কয়েকটির দাম। দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে, কিন্তু তারা বলছেন দাম আরও কমতে হবে। একই সঙ্গে আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। জানাবো খেলার খবর, থাকছে ক্রিকেট। টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ইমরুল কায়েস। আগামী 16 নভেম্বর এই বিষয়ে ঘোষণা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার 17 বছরের কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। পরিবারের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওয়ানডে ও T20 ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ইমরুল কায়েস জাতীয় দলের জার্সিতে 39 টেস্ট খেলে 24.28 গড়ে 1797 রান করেছেন। 3টি সেঞ্চুরি ও 4টি 50 আছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 137 ম্যাচ খেলে করেছেন 7,930 রান।
এশিয়ান টেলিভিশন নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলবায়ু পরিবর্তনের হুমকিতে মানব সভ্যতা কপ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। বিশ্বকে রক্ষায় বিলাসী জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ। রাজনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজন নির্বাচিত সরকার বলেন মির্জা ফখরুল। গুরুত্বপূর্ণ পদে বসে ষড়যন্ত্রে লিপ্ত হাসিনার দোসররা, অভিযোগ রিজভী। এবং সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, জানালো সেনা সদর। বিচার বহির্ভূত হত্যা বন্ধে সেনাবাহিনী অত্যন্ত সচেতন। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।